আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো প্রতিদিনের মতোই আজ কয়েকটা আমরা গ্রামার করব এবং প্রত্যেকটা গ্রামারের নিয়ম সহ আলোচনা করব। দেখো প্রথম গ্রামারটা কি আছে, রিমা হ্যাজ এ রেড পেন। রিমার একটা লাল পেন আছে বা লাল রঙের পেন আছে। কি করতে হবে আমাদেরকে? ইউজ হোয়াট, হোয়াট ব্যবহার করতে হবে। দেখো এখানে কোশ্চেনটাকে কি করব, হোয়াট, হোয়াট হচ্ছে একটা ডবল ওয়ার্ড। তো এই ক্ষেত্রে হোয়াট ব্যবহার করব মানে কি হবে, বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, তো দেখো এই যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব কোনো বাক্যকে, তখন যে ডবল ওয়ার্ডটা দেওয়া হবে সেই ডবল ওয়ার্ডের অর্থটা আগে জানতে হবে। তাহলে হোয়াট এর অর্থ কি? হোয়াট মানে হচ্ছে কি, তাই তো? তাহলে রিমার কি আছে, উত্তর হবে কি এই পেনটা। ঠিক আছে, একটা লাল রঙের পেন আছে। তাহলে এই হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি তাহলে হবে কি লাল রঙের পেন আছে। রিমার কি আছে, উত্তর আসবে রিমার একটা লাল রঙের পেন আছে। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যেটা উত্তর হবে, অর্থাৎ আমরা ধরো হোয়াট দিয়ে প্রশ্ন করছি, তাহলে উত্তর হচ্ছে কোনটা, এই রেড পেনটা হচ্ছে উত্তর বা অ্যান্সার। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যখন আমরা কোশ্চেনটা করব অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটাকে লিখবো, তখন আমাদেরকে ওই যে পার্টটা অ্যান্সার হচ্ছে সেইটাকে প্রশ্নবোধক বাক্যে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো কি করব, হোয়াট, তো ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমেই আসবে। কি করব তাহলে, হোয়াট, হোয়াট হ্যাজ রিমা, কোশ্চেন মার্ক দিয়ে দাও। তাহলে কি হলো, হোয়াট হ্যাজ রিমা, রিমার কি আছে, অ্যান্সার চলে আসবে রিমার একটা লাল রঙের পেন আছে। এটাকে আমরা আরও সহজভাবে করতে পারি। দেখো এটা যারা পারলে তারা এভাবেই করবে। আমি আরও একটা প্রসেস বলে দিচ্ছি। দেখো আমরা জানি কি এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এইটা কি তাহলে এই রেড পেনটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার আমরা কি করব, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে তাকে ইন্টারোগেটিভ করার উপায় কি, প্রথমে অক্সিলারি ভার্বটাকে এগিয়ে দিতে হয়, তাই তো? তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে প্রথমে আমরা লিখব হ্যাজ, হ্যাজ লিখলাম। এবার কি করতে হয়, সাবজেক্টটাকে তারপরে বসাতে হয়। তাহলে রিমা, RIMA লিখলাম। এবার এ রেড পেন, এটা বসবে, তাই তো? এ রেড পেন, কোশ্চেন মার্ক দাও। এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া নর্মালি যেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, সেটা হলো। এবার ডব্লিউএইচ ওয়ার্ড করার সময় কি করব, যেটা উত্তর সেইটাকে বাদ দিয়ে দেবো, আর ডব্লিউএইচ ওয়ার্ডটাকে সবার প্রথমে বসিয়ে দেবো। তাহলে এখানে কি করব, হোয়াট দিয়ে প্রশ্ন করতে বলেছে, সবার প্রথমে তুমি হোয়াটটাকে বসিয়ে দাও। হোয়াট বসিয়ে দিলাম, তাহলে হোয়াট হ্যাজ রিমা এ রেড পেন, তাই তো? তো এই ক্ষেত্রে দেখো আমি প্রশ্ন করছি হোয়াট দিয়ে, তাই তো? হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে কি এই রেড পেন, তাহলে এটা অ্যান্সার আসছে। তাহলে রিমার কি আছে, রেড পেন আছে, তাহলে এটাকে তুমি বাদ দিয়ে দাও। প্রশ্নের মধ্যে তার উত্তর লুকিয়ে থাকবে না। এই দেখো তাহলে কি হলো, হোয়াট হ্যাজ রিমা, আগে আমরা এটা করেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, হোয়াট হ্যাজ রিমা, একই চলে এলো। ঠিক আছে, এই প্রসেসটা তোমরা করতে পারো, যা যেটা সুবিধা হবে। দ্বিতীয়টা দেখো, গ্র্যান্ডমাদার টোল্ড মি এ স্টোরি। ঠিক আছে, তাহলে এখানে গ্র্যান্ডমাদার এটা হচ্ছে সাবজেক্ট, টোল্ড এটা হচ্ছে মেন ভার্ব, মিটা হচ্ছে কি অবজেক্ট, এ স্টোরি এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো দুটো অবজেক্ট আছে। এই ধরনের বাক্যকে এই ধরনের বাক্যতে কি থাকে, রিটেন্ড অবজেক্ট থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে দুটো অবজেক্ট রয়েছে, এই দুটো অবজেক্টের মধ্যে যে কোনো আমরা একটাকে সাবজেক্ট ধরে নেবো এবং যেটা অবজেক্ট হিসেবে পড়ে থাকবে বা অবজেক্টের জায়গাতে থেকে যাবে সেটাকে বলা হবে রিটেন্ড অবজেক্ট। কী করবো দেখো, যদি আমরা এটাকে সাবজেক্ট করি তাহলে কি হবে, আই। এবার এইটা পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, তাহলে আই ওয়াজ, তারপর আসবে কি টোল্ড, আই ওয়াজ টোল্ড, তারপর কি আছে এ স্টোরি, ASTORY স্টোরি বাই গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার, ঠিক আছে, তাহলে আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই গ্র্যান্ডমাদার। এখানে দেখো এই যে স্টোরি এটা কি হলো, অবজেক্ট হিসেবেই থেকে গেল, এটা সাবজেক্ট হয়ে গেল। এখানে দেখো এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব, আবার দেখো এইটা অবজেক্ট, তার আগে আবার বাই আছে। ঠিক আছে, তাহলে এই যে দুটো অবজেক্ট ছিল, এই অবজেক্টটা কি হলো এখানে অবজেক্ট রূপেই থেকে গেল, তাহলে এটাকে বলা হবে কি রিটেন্ড অবজেক্ট। ঠিক আছে, এবার এটা আমরা এক নাম্বার করলাম, এটাকে দ্বিতীয় আর একটা করা যাবে। কি করা যাবে,
এই যে এ স্টোরি আছে এটাকে আমরা সাবজেক্ট করতে পারি, তো সেই ক্ষেত্রে কি হবে, মেয়েটা অবজেক্ট রূপে থেকে যাবে। তাহলে কি লিখবো, এ স্টোরি ওয়াজ টোল্ড মি বাই গ্র্যান্ডমাদার। ঠিক আছে, তাহলে দেখো এ স্টোরিটা সাবজেক্ট হলো, এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব, মিটা অবজেক্ট, আবার গ্র্যান্ডমাদার অবজেক্ট। তাহলে এখানে দেখো এই যে মিটা ছিল অবজেক্টের জায়গায়, এই মিটা অবজেক্টের জায়গাতেই থেকে গেল, তাহলে এটাকে বলবো কি রিটেনড অবজেক্ট। ঠিক আছে, এবার দেখো 3 নাম্বার যেটা আসছে, ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, শিশুরা খেলতে যেতে পারেনি বা ছেলেরা খেলতে যেতে পারেনি। কী করতে হবে, আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো এটাকে দেখো দুরকমভাবে কমপ্লেক্স করতে পারি আমরা। এখানে কি লাগাতে হবে, আমাদেরকে কোন ক্লজের সাহায্য নিতে হবে, অ্যাডভার্বিয়াল ক্লজের সাহায্য নিতে হবে। তো দেখো আমরা যদি লিখি অ্যাজ ব্যবহার করে করতে পারি, অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, কমা দিয়ে দাও একটা, তারপর কি হবে, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু ছেলেরা খেলতে যেতে পারেনি, এই কমাটা সেহেতুর কাজ করছে, কি বসিয়ে দেবো, তাহলে বাকি যেটা আছে সেটাকেই বসিয়ে দেবো, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, ফুল স্টপ। ঠিক আছে, তাহলে কত সোজা দেখো, এটা কি করলাম, আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের সাহায্য নিলাম। এটাকে আমরা বিকজ দিয়েও করতে পারি। ঠিক আছে, বিকজ দিয়েও করতে পারি। কি করবো তাহলে, বিকজ দিয়ে করলে আমাদের কি করতে হবে, এই যে শেষে বাক্যটা আছে দ্বিতীয় বাক্যটা, এটাকে প্রথমে নিয়ে যেতে হবে। কি করব, এটা 1 নাম্বার করলাম। 2 নাম্বার করব কি, দি চিলড্রেন, CHILDREN, চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। ঠিক আছে, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, কী লেখা ছিল, দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, যেটা ছিল সেটাই লিখলাম। ঠিক আছে, দ্বিতীয় বাক্যটা। এবার কি লিখবো, শিশুরা খেলতে যেতে পারেনি, কারণটা কি, বৃষ্টি হচ্ছিল, বিকজ ইট ওয়াজ, প্রথম বাক্যটা বসে যাবে, ইট ওয়াজ রেনিং। ঠিক আছে, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। পরের বাক্যটা দেখো, যে গ্রামারটা দেওয়া হয়েছে, কি করতে হবে, দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্ট, এখানে আমাদেরকে কি করতে বলেছে, ইউজ হু। এটাও দেখো প্রথমটার মতো কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে সাবজেক্টকে দি টিচার, শিক্ষক মহাশয় কী করছিলেন, যে একদল ছাত্রছাত্রীর মধ্যে একটা লেকচার দিচ্ছিলেন। ঠিক আছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে। এবার দেখো আমরা জানি কি যে যদি কোনো বাক্যে একটাই ভার্ব থাকে, এটা কি মেন ভার্ব, তাই তো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা হচ্ছে অবজেক্ট, কি করছিল, লেকচার দিচ্ছিল, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, ওইটা ধরো রিমেনিং অংশ বা বাকি অংশ বাক্যের। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমরা জানি কি সবসময় যদি মেন ভার্ব থাকে, একটাই মেন ভার্ব থাকে, তাহলে আমাদেরকে ডু ভার্বের সাহায্য নিতে হয়। ঠিক আছে, আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটাকে প্রথমে বসিয়ে দিতে হয়, সাবজেক্টটাকে পরে দিতে হয়, তাহলে খুব সহজে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো এই ক্ষেত্রে দেখো ডেলিভার্ড, এই ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, সাবজেক্ট আর মেন ভার্ব চলে আসছে পরে, কোনো অক্সিলারি ভার্ব নেই। তো এই ক্ষেত্রে কি আমাদেরকে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বের সাহায্য নিতে হবে? এই ক্ষেত্রে কিন্তু নিতে হবে না, কারণ প্রশ্নটা আমরা করবো কি দিয়ে, হু দিয়ে। যখন হু দিয়ে প্রশ্ন করা হবে তখন কি হবে, তখন আমাদেরকে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয় না। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবে তোমরা, যখন হু দিয়ে কোশ্চেন করা হবে তখন অক্সিলারি ভার্বের সাহায্য লাগবে না, তখন এই যে মেন ভার্বটা আছে এটাই চলে আসবে। তাহলে কি লিখবো, শুধুমাত্র এই টিচারের জায়গায় কে লেকচার দিচ্ছিলেন, শিক্ষক মহাশয়। ঠিক আছে, তাহলে জাস্ট এই টিচারের পরিবর্তে হু লিখবো, হু ডেলিভার্ড এ lecture to a group of students, এটা কোশ্চেন মার্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো হু ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, অর্থাৎ একদল ছাত্রছাত্রীকে কে লেকচার দিচ্ছিলেন,
বা দিয়েছিলেন, লেকচার দিয়েছিলেন, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে কি হবে তাহলে, যখন আমরা অ্যান্সার করব তখন এই হু এর পরিবর্তে দি টিচারটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তোমরা প্র্যাকটিস করো।